আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। শুরু করছি আমরা হোল্ডিং কোম্পানির ক্লাস 3 প্রবলেম 4। শুরুতে আমরা কোশ্চেনটা দেখে নিব। আজকে আমরা শিখব একটু নতুন টপিক্সের ম্যাথ। এটা হলো ডিভিডেন্ডের অঙ্ক। আমরা গত ক্লাস দুটিতে স্বাভাবিক ম্যাথগুলো করেছি, আজকে শিখব ডিভিডেন্ডের অঙ্ক। ডিভিডেন্ড এর প্রভাব পড়ে লাস্ট ইয়ার প্রফিট থেকে ডিভিডেন্ডটা বাদ যায়, ওয়ার্কিং 4-এ যোগ হয়, ওয়ার্কিং 8-এ বাদ যায়, এইটুকু নতুনত্ব। তাহলে লাস্ট ইয়ার প্রফিট থেকে ডিভিডেন্ডটা বাদ দিতে হয়, ওয়ার্কিং 4-এ যোগ হয়, ওয়ার্কিং 8-এ বাদ যায়। এটা ডিভিডেন্ড, সকল ডিভিডেন্ড আবার অঙ্কে প্রভাব ফেলে না। ডিভিডেন্ডের প্রভাব পড়ে যদি ডিভিডেন্ডটা ক্যাপিটাল প্রফিট থেকে দেওয়া হয়। তাহলে ডিভিডেন্ড রেভিনিউ প্রফিট থেকে দেওয়া হতে পারে, ক্যাপিটাল প্রফিট থেকে দেওয়া হতে পারে। ডিভিডেন্ড যদি আমরা ক্যাপিটাল প্রফিট থেকে দিই তাহলে অঙ্ক প্রভাব পড়বে, রেভিনিউ প্রফিট থেকে দিলে অঙ্কে কোনো প্রভাব পড়বে না। সহজ কথা। তাহলে ডিভিডেন্ড রেভিনিউ প্রফিট থেকে দিলে কোনো প্রভাব পড়বে না। আমরা জানি শেয়ার ক্রয়ের আগের প্রফিট ক্যাপিটাল প্রফিট, শেয়ার ক্রয়ের পরেরটা মানে রেভিনিউ প্রফিট। তাহলে যে তারিখে শেয়ার ক্রয় করব তার পরের তারিখের প্রফিট থেকে যদি ডিভিডেন্ড দেওয়া হয় তার মানে রেভিনিউ প্রফিট থেকে। আর যদি আগের তারিখের প্রফিট থেকে ডিভিডেন্ড দেওয়া হয় তাকে বলা হয় ক্যাপিটাল প্রফিট থেকে ডিভিডেন্ড দেওয়া হচ্ছে। আরও একটা হচ্ছে এনার উপায়, সহজ উপায় হলো ডিভিডেন্ডের লাইনে যদি দেখো সেম ইয়ার আছে, এই যে দুটো সাল বলা আছে, দুইটা সেম ইয়ার, তাহলে এর আগে বলা ডিভিডেন্ড বলা আছে। ডিভিডেন্ড 15% ওয়াজ পেইড অক্টোবর 14 ফর দ্য ইয়ার 14। এই যে দুইটা সেম ইয়ার থাকলে সহজে চেনার উপায়, দুইটা সেম ইয়ার থাকলে বুঝবা ডিভিডেন্ড রেভিনিউ প্রফিট থেকে দিচ্ছি, অঙ্কে কোনো প্রভাব পড়বে না। তাহলে ডিভিডেন্ড রেভিনিউ প্রফিট থেকে দিলে অঙ্কে কোনো প্রভাব পড়ে না। তাহলে এই অঙ্কে ডিভিডেন্ডের কোনো প্রভাবই পড়বে না। প্রশ্নে ডিভিডেন্ড আছে বাট এর কোনো কাজ হবে না। যদি এমন থাকতো যে অক্টোবর 14 ফর দ্য ইয়ার 13, এইখানে 14 জায়গায় 13 বলতো, 13 সালের প্রফিট মানে আমরা জানি লাস্ট ইয়ার প্রফিট, এটাই ক্যাপিটাল প্রফিট। তাহলে এই অঙ্কে ডিভিডেন্ড তখন প্রভাব পড়তো। তাহলে মনে রাখবা সহজ উপায়, ডিভিডেন্ডের লাইনে যদি সেম ইয়ার থাকে তাহলে রেভিনিউ প্রফিট থেকে ডিভিডেন্ড দিচ্ছি, অঙ্কে কোনো প্রভাব পড়বে না। আর যদি দুইটা দুই রকম ইয়ার দেওয়া থাকে তাহলে ক্যাপিটাল প্রফিট থেকে ডিভিডেন্ড দিচ্ছি, অঙ্কে প্রভাব পড়বে। ক্যাপিটাল প্রফিট থেকে দিলে অঙ্কে প্রভাব পড়বে। তাহলে শুরুতেই কোশ্চেনটা দেখব। ফ্রম দ্য ফলোয়িং ব্যালেন্স শিট এইচ লিমিটেড অ্যান্ড এস লিমিটেড 31 ডিসেম্বর 16 সাল। শেয়ার ক্যাপিটাল আছে, শেয়ার অফ, এটা 14 সাল হবে, একটু ভুল আছে, সালে ভুল আছে, 14 সাল হবে। শেয়ার ক্যাপিটাল শেয়ার অফ 100 টাকা ইস। জেনারেল রিজার্ভ আছে, এটা 14 সাল হবে। জেনারেল রিজার্ভ 1 লাখ টাকা 60,000। শেয়ার ক্যাপিটাল মূল কোম্পানি এস, দেখতে হয় এস এর কত শেয়ার আছে। তাহলে প্রতিটার মূল্য 100 টাকা, 2 লাখ ভাগ 100 করলে 2000 শেয়ার পাওয়া যায়। তাহলে এস এর শেয়ার সংখ্যা 2000, তার থেকে এই ক্রয় করে নেয়। তারপর আছে ক্রেডিটর্স, বিলস পেয়েবল, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আছে, গুডউইল আছে, ফিক্সড অ্যাসেট, স্টক, ডেপ্টর্স। এই যে 1500 শেয়ার ইন এস লিমিটেড অ্যাট এ কস্ট 2,40,000, তার মানে এইচ লিমিটেড 1500 শেয়ার 2,40,000 টাকা দিয়ে ক্রয় করেছে। তাহলে এইচ শেয়ার ক্রয় করেছে কত? 1500। তাহলে এস এর ছিল 2000 প্রথমে, তার থেকে এইচ ক্রয় করলো 1500, তাহলে এস এর আর কত থাকলো বলো তো? 500। এই যে শেয়ারের অনুপাত আমাদের হোল্ডিং রেশিও করতে হয়, এই শেয়ারটাকে অনুপাত করতে হয়, এটা জাস্ট লাভ লোকসান বন্টন অনুপাত। তাহলে এই অঙ্কে শুরুতেই হোল্ডিং রেশিও বের করব এই 1500:500 করে। সমন্বয় বলছে দ্য প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এস লিমিটেড শোড এ ক্রেডিট ব্যালেন্স। ক্রেডিট ব্যালেন্স মানে প্রফিট, আর ডেবিট ব্যালেন্স বললে লস। ক্রেডিট ব্যালেন্স মানে প্রফিট, ডেবিট ব্যালেন্স মানে লস। অফ টাকা 50,000 1 জানুয়ারি 14। বছরের শুরুতে 50,000 টাকার প্রফিটের ব্যালেন্স দেওয়া আছে। এ ডিভিডেন্ড 15% ওয়াজ পেইড ইন অক্টোবর 14 ফর দ্য ইয়ার 14। তাহলে ডিভিডেন্ড রেভিনিউ প্রফিট থেকে দেওয়া হচ্ছে। ডিভিডেন্ড রেভিনিউ প্রফিট থেকে দিলে ডিভিডেন্ডের কোনো কাজ অঙ্কে হবে না। দিস ডিভিডেন্ড ওয়াজ ক্রেডিটেড বাই এস লিমিটেড টু ইটস প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। এস লিমিটেড একোয়ার্ড দ্য শেয়ার অব এস লিমিটেড 1 জানুয়ারি 14। শেয়ার ক্রয়ের তারিখটা ওয়ার্কিং 2-তে প্রভাব ফেলে। ওয়ার্কিং 2 যখন আমরা করব সেখানে প্রভাব ফেলে। শেয়ার ক্রয় বছরের শুরুতেই যদি ক্রয় করি তাহলে সম্পূর্ণটাই রেভিনিউ প্রফিট হয়। আর যদি এপ্রিল বা জুন এমন টাইমে ক্রয় করি, যে তারিখে শেয়ার ক্রয় করা হয় তার আগের প্রফিটকে ক্যাপিটাল প্রফিট বলে, পরেরটা রেভিনিউ বলে। তাহলে জানুয়ারির থেকে ডিসেম্বর এই সময়টা কারেন্ট ইয়ার। এখন যদি আমরা এপ্রিলের 1 তারিখে কিনি শেয়ার, তাহলে কারেন্ট ইয়ারের পূর্বে 3 মাস পড়ছে, তাহলে আমাদের এই 3 মাস ক্যাপিটাল, পরেরটা হচ্ছে রেভিনিউ। The bills payable of S Limited were all issued in favor of S Limited, who is the company got bills discounted. এই বিল ডিসকাউন্টেড বলা থাকার অর্থ হলো বিলস পেয়েবল আর বিল রিসিভেবলের সমন্বয় করা লাগবে না, ইন্টারট্রানজেকশন করাই আছে।
এই কারণেই দায় পাশে শুধু দেখো বিলস পেয়েবল আছে, বাট অ্যাসেট পাশে বিল রিসিভেবল নাই। এই গট ডিসকাউন্টেড মানে এটা ইন্টার ট্রানজেকশন করা রয়েছে, সমন্বয় করা আছে। ইনক্লুডেড ইন দ্য ক্রেডিটর্সের অন্তর্ভুক্ত 24, এটাকে বলা হয় ইন্টার ট্রানজেকশন। যখনই এস আর এইস এর মধ্যে লেনদেন হয় তাকে বলা হয় ইন্টার ট্রানজেকশন। ইন্টার ট্রানজেকশনের কাজ হলো অলওয়েজ বিয়োগ হওয়া। ক্রেডিটর্সের ইনক্লুড মানে ক্রেডিটর্স থেকেও বাদ যাবে, আর ক্রেডিটর্সের ভাই হলো ডেপ্টর্স থেকেও বাদ যাবে। এই 24,000 টাকা সমন্বয়ের টাকা দুইবার কাজ হবে, ক্রেডিটর্স থেকেও বাদ যাবে, আবার এই ডেপ্টর্স থেকেও বাদ যাবে। ফর গুডস সাপ্লাইড বাই এস লিমিটেড ইনক্লুডেড ইন দ্য স্টক অফ এস লিমিটেড আর গুডস টু দ্য ভ্যালু অফ টাকা 8,000 হুইচ আর সাপ্লাইড বাই এইচ সাপ্লাইড করেছে, তার মানে এইচ সরবরাহ করেছে, তার মানে এইচ বিক্রয় করেছে। তাহলে এখান থেকে যে প্রফিট পাওয়া যাবে সেই প্রফিট শুধুমাত্র এইচ পাবে, আন্ডারলাইজ প্রফিট অনলি এইচ পাবে। অ্যাট এ প্রফিট অফ 33.1/3 হবে, এটা 33.1/3% অন কস্ট বললে সূত্র ছিল অ্যামাউন্ট গুণ রেট বাই 100 যোগ রেট। প্রিপার কনসোলিডেটেড ব্যালেন্স শিট, একটা ব্যালেন্স শিট করো হবে এইচ লিমিটেড 31 ডিসেম্বর 2014। শো অল নেসেসারি ওয়ার্কিং সাপোর্ট ইউর অ্যান্সার। তাহলে অ্যান্সারের জন্য যে ওয়ার্কিংগুলো করা লাগে সেই ওয়ার্কিংগুলো সাপোর্ট হিসেবে করতে বলছে। তাহলে আমরা জানি কনসোলিডেটেড ব্যালেন্স শিট করতে হলে শুরুতেই তোমাকে 8টা ওয়ার্কিং করতে হবে, বাড়বে না কমবে না, অলওয়েজ 8টা। ওয়ার্কিং 1, শেয়ারটাকে অনুপাত করব। তাহলে এস এর শেয়ার মূলধন ছিল 2 লাখ, তার একটা শেয়ারের মূল্য 100, 2 লাখ ভাগ 100 2000 শেয়ার, তার থেকে এইচ ক্রয় করেছে 1500। তাহলে ওয়ার্কিং 1 হোল্ডিং রেশিও এইচ লিমিটেড ইস টু এস। তাহলে এস এর শেয়ার সংখ্যা আছে 2000, এইচ ক্রয় করেছে 1500, এস এর আর থাকলো 500। উভয় পক্ষকে 500 দিয়ে ভাগ করে দাও, 3:1, হোল্ডিং রেশিও 3:1। ওয়ার্কিং 2 কারেন্ট ইয়ার প্রফিট এক এক অঙ্কে এক এক রকম হয় আমরা বলেছিলাম। এটা যদি সমন্বয়ে কোনো প্রফিটের ব্যালেন্স থাকে তাহলে সমন্বয় করেই কারেন্ট ইয়ার প্রফিট বের করতে হয়। যদি সমন্বয়ে প্রফিটের ব্যালেন্স না থাকে, ব্যালেন্স শিটে যেটা থাকবে সেটাই কারেন্ট ইয়ার। তাহলে দেখো সমন্বয়ে আমাদের প্রফিটের ব্যালেন্স আছে 1 জানুয়ারি 14-তে 50,000। এটা বলবো আমরা বছরের শুরুটা করলাম 50,000 টাকার প্রফিট দিয়ে, আর প্রফিট ব্যালেন্স শিটে আছে দেখো ডিসেম্বর আছে 90,000 টাকা। তাহলে বছরটা শুরু করলাম 50,000 টাকা দিয়ে, বছরটা শেষ করছি 90 দিয়ে। তাহলে কারেন্ট ইয়ারে কত টাকা প্রফিট হয়েছে? 40,000 টাকা। সিম্পলভাবে বোঝো, আমরা মনে করো তুমি এখন কোনো একটা বাজারে ব্যবসা করতে যাচ্ছ, তো তোমার মানি ব্যাগে এখন 50,000 টাকা আছে, এটা নিয়েই সেই বাজারে গেছো, ওই বাজারে ক্রয় বিক্রয় করে লেনদেন করে তুমি বাড়িতে যখন ফিরে আসছো তোমার মানি ব্যাগে আছে 90,000 টাকা। তাহলে এই যে 40,000 টাকা বেড়েছে এটাই কারেন্ট ইয়ার প্রফিট, যে 40,000 টাকা বাড়ছে এটাই কারেন্ট ইয়ার প্রফিট। তাহলে এই কারেন্ট ইয়ার প্রফিট। যার ফোন মিউট করা নেই দ্রুত মিউট করো, সাউন্ড আসছে। তাহলে এই যে 90,000 আর এখানে 50, তাহলে মাঝখানে কত? 40। এটাই হলো কারেন্ট ইয়ার প্রফিট। তাহলে আমরা কারেন্ট ইয়ার প্রফিট বের করব। প্রফিট অন 31/12/14, এর থেকে বাদ দিব লেস প্রফিট অন 1/1/14, তাহলে আমাদের 50, এই যে 40,000 কারেন্ট ইয়ার প্রফিট। কারেন্ট ইয়ার প্রফিট দুই রকম হতে পারে, ক্যাপিটাল আর রেভিনিউ। এটা নির্ভর করে শেয়ার ক্রয়ের তারিখের উপরে। শেয়ার ক্রয় করছি 1 জানুয়ারিতে, তাহলে কারেন্ট ইয়ার মানে জানুয়ারি টু ডিসেম্বর এই সময়। এখন জানুয়ারিতেই যদি আমরা শেয়ার ক্রয় করি সম্পূর্ণটা কি হচ্ছে? শেয়ার ক্রয়ের পরে পড়ছে, তাহলে শেয়ার ক্রয়ের পরে পড়লে সেটা রেভিনিউ, আর শেয়ার ক্রয়ের আগে পড়লে ক্যাপিটাল। তাহলে সম্পূর্ণ প্রফিটটাই শেয়ার ক্রয়ের পরে পড়ছে, তারপরে পুরোটাই রেভিনিউ প্রফিট। এইটার কাজ হলো ওয়ার্কিং 5-এ, সরাসরি ওয়ার্কিং 5-এ রেভিনিউ প্রফিট ক্যালকুলেশনেই 40 বসে যাবে। তাহলে এখানে বন্টন হচ্ছে না। কিন্তু যদি এটা 1 এপ্রিল করে দিতাম তাহলে এখানে বন্টন হতো, 3 মাস ক্যাপিটাল আর 9 মাস রেভিনিউ। শেয়ার ক্রয়ের আগের পার্টকে ক্যাপিটাল বলি, পরেরটাকে রেভিনিউ বলি। আশা করি বুঝতে পারছো। ওয়ার্কিং 3ও এক এক অঙ্কে এক এক রকম হয়, বাট 4টা কথার মধ্যে থাকে। নিয়ম হলো শুরুতে জেনারেল রিজার্ভ যোগ লাস্ট ইয়ার প্রফিট যোগ আন্ডার ভ্যালুড অ্যাসেট বিয়োগ ওভার ভ্যালুড অ্যাসেট, এর বাইরে কখনো যাবে না। তাহলে ওয়ার্কিং খুব গুরুত্বপূর্ণ কথা। ওয়ার্কিং 4 আর 8 করতে হয় এই সেট ঘরের টাকা দিয়ে, আর বাকি সব এস। তাহলে আমরা এখন দেখব জেনারেল রিজার্ভ কত আছে। তাহলে জেনারেল রিজার্ভ এটা 14 সাল, এস এর ঘরের টাকা দেখব 60,000। তাহলে শুরুতেই বসবে জেনারেল রিজার্ভ, ক্যাপিটাল প্রফিট ক্যালকুলেশন, জেনারেল রিজার্ভ 60,000, এর সাথে যোগ হয় লাস্ট ইয়ার প্রফিট, এই যে 1 জানুয়ারি 14, তাহলে এটা 13 সাল থেকে আসছে, তাহলে এটা হলো লাস্ট ইয়ার প্রফিট, যোগ হয় 50। আন্ডার ভ্যালুড অ্যাসেট ওভার ভ্যালুড অ্যাসেট সমন্বয়ে থাকে, কোথাও দেওয়া নাই, তার মানে ওয়ার্কিং 3 এখানেই শেষ।
এটার কাজ কি? 1,10,000 অলওয়েজ শেয়ার অনুপাতে বন্টন। তাহলে অনুপাত পেয়েছিলাম 3:1, তাহলে অনুপাত 3:1। নিয়ম কি? অনুপাতের যোগফল দিয়ে ভাগ, যারটা বের করব সেটা দিয়ে গুণ। তাহলে 4 দিয়ে ভাগ, 3 দিয়ে গুণ, তাহলে 82,500। এস লিমিটেড 78,000, 1 ভাগ পাবে, গুণ 1 ভাগ 4, সরি এখানে 1,10,000 হবে। হ্যাঁ, তাহলে 1,10,000 গুণ 1 ভাগ 4, 27,500 কমপ্লিট হলো। ওয়ার্কিং ফর গুডউইল অর ক্যাপিটাল রিজার্ভ ক্যালকুলেশন। নিয়মে 3টা কথা আছে, অলওয়েজ 3টাই ঘটে। প্রথমে ফেস ভ্যালু অফ শেয়ার, এর সাথে যোগ হবে ক্যাপিটাল প্রফিট, আর বাদ যাবে এই 1500 শেয়ারের কস্ট প্রাইস। তাহলে শুরুতে ফেস ভ্যালু অফ শেয়ার, ওয়ার্কিং ফর করবো এই সেট টাকা দিয়ে। তাহলে গুডউইল অর ক্যাপিটাল রিজার্ভ ক্যালকুলেশন, শুরুতে ফেস ভ্যালু অফ শেয়ার, এই সেট শেয়ার সংখ্যা 1500 আছে, এটা ওয়ার্কিং 1-এ বের করা আছে। এবার প্রতি শেয়ারের মূল্য 100, তাহলে 1,50,000। তার সাথে যোগ হয় ক্যাপিটাল প্রফিট, যোগ ক্যাপিটাল প্রফিট, যেটা আমরা ওয়ার্কিং 3-তে পেলাম এই সেট টাকা 82,500, তাহলে মোট 2,32,500। এটার থেকে বাদ যায় এই 1500 শেয়ারের ক্রয় মূল্য, কস্ট প্রাইস 2,40,000, তাহলে লেস কস্ট প্রাইস 2,40,000 মাইনাস 7,500, এটি গুডউইল। মাইনাসে আসলে গুডউইল, প্লাসে আসলে ক্যাপিটাল রিজার্ভ। আমরা বেশি মূল্য কিনছি, কোনো একটা শেয়ারকে বেশি মূল্যে ক্রয় করা হচ্ছে, কেন বেশি দাম দিতে হচ্ছে? তাহলে নিশ্চয়ই প্রতিষ্ঠানে সুনাম আছে, গুডউইল বাবদ আমরা বেশি টাকা দিচ্ছি। তাহলে মাইনাস ফিগারে আসা মানে গুডউইল, তাহলে এটা অ্যাসেট পাশে বসবে। ওয়ার্কিং 5 রেভিনিউ প্রফিট ক্যালকুলেশন। ওয়ার্কিং 2-তে যে কারেন্ট ইয়ার প্রফিটটা পেয়েছিলাম, কারেন্ট ইয়ার প্রফিট 40,000 টাকা পেয়েছিলাম, সেই কারেন্ট ইয়ার প্রফিট চলে আসবে, এটা জাস্ট শেয়ার অনুপাতে বন্টন করে দিব। তাহলে এইচ লিমিটেড 40,000-এর 3 ভাগ পাবে 30, এস লিমিটেড 1 ভাগ পাবে 40,000-এর 1 ভাগ 10,000। ওয়ার্কিং 5 কমপ্লিট হলো। ওয়ার্কিং 6 আনরিয়ালাইজড প্রফিট ক্যালকুলেশন। আনরিয়ালাইজড প্রফিট ক্যালকুলেশন, এটা ডিপেন্ড করে যে প্রফিটটা অন কস্ট বললো নাকি অন সেলস বললো। তাহলে দেখো বলা হচ্ছে গুডস ভ্যালুড 8,000 হুইচ ওয়ার সাপ্লাইড বাই এইচ। এইচ সাপ্লাইড করেছে মানে এইচ লাভ করেছে, তাহলে এই লাভটা শুধু এইচই পাবে। কত পার্সেন্ট লাভ? 33.1/3% অন কস্ট। তাহলে অন কস্ট বললে সূত্র অ্যামাউন্ট গুণ রেট বাই 100 যোগ রেট। 33.1/3, এটা পূর্ণ ভাঙানোর নিয়ম, এই 3 দিয়ে 33-এ গুণ করো 99, তার সাথে 1 যোগ করো, তাহলে 100, 100 ভাগ 3, তাহলে 100 ভাগ 3 করলে 33 দশমিক অনেকগুলো 3 হয়, দুটো রাখলেই হচ্ছে। তাহলে 33.1/3 এই পূর্ণ ভাঙানোর নিয়ম হলো 3 দিয়ে 33-এ গুণ, তারপর উপরেরটা 1 যোগ 100 ভাগ 3, তাহলে 33.33। তাহলে আমরা বলবো আনরিয়ালাইজ প্রফিট 8,000 গুণ 33.33 ভাগ 133.33, 2,000 টাকা। এটা শুধু এইচ পাবে, অনলি এইচ পাবে। এটা পণ্য কে সাপ্লাইড করেছে? এইচ। তাহলে সাপ্লাইড মানে সরবরাহ করা, মানে বিক্রয় করা। এইচ বিক্রয় করছে, এইচই পাবে লাভ। আর যদি এস বিক্রয় করে তাহলে দুইজনই পাবে, কারণ এস এর লাভ ক্ষতি দুইজন পায় অলওয়েজ। আমরা ওয়ার্কিং 3-তে যে লাভ পেয়েছি, ওয়ার্কিং 5-এ যে লাভ পেয়েছি, এইচ এসকে শেয়ার অনুপাতে ভাগ করে দিয়েছি, এই লাভটাও যদি এস করে এটাও সেমভাবে ভাগ করে দিব। তাহলে এটা শুধু এইচ পাবে, এইচ বিক্রয় করেছে, এইচই পাবে। ওয়ার্কিং 7 মাইনরিটি ইন্টারেস্ট ক্যালকুলেশন। নিয়মে 3টা কথা আছে, এটা অলওয়েজ 3টাই ঘটে। প্রথমে ফেস ভ্যালু অফ শেয়ার যোগ ক্যাপিটাল প্রফিট যোগ রেভিনিউ প্রফিট। এটা মনে রাখার সহজ কৌশল, ওয়ার্কিং 1, 3 অ্যান্ড 5, 7 নাম্বার ওয়ার্কিং একটা জোড় বিজোড় সংখ্যা। তার পূর্বে যে 3টা বিজোড় ওয়ার্কিং করেছি সেই বিজোড় ওয়ার্কিং থেকেই তথ্যটা আসবে। তাহলে ওয়ার্কিং 1-এ আছে ফেস ভ্যালু অফ শেয়ার 500 শেয়ার 100 করে 50,000 যোগ ক্যাপিটাল প্রফিট, ওয়ার্কিং 3-তে আছে যোগ রেভিনিউ প্রফিট। রেভিনিউ প্রফিটটা আমাদের আছে ওয়ার্কিং কততে? ওয়ার্কিং 5-এ। এখানে এই টাকাটা একটা বেশি লিখে ফেলেছে, তাহলে 87,500, 87,500। তাহলে 50 আর 27,500 যোগ করলে হয় 77,500, তার সাথে 10,000 রেভিনিউ প্রফিট যোগ করলে হয় 87,500। এই অঙ্ক একটা পারলে সব পারা যায়, প্রথম ক্লাসে আমরা বলেছিলাম। কারণ দেখো ওয়ার্কিং 2 আর 3 এক এক অঙ্কে এক এক রকম হচ্ছে, বাট বাকি 6টা ওয়ার্কিং প্রত্যেকটা অঙ্ক এক হয়েছে। নিয়মে যা আছে হুবহু তাই, এজন্য একটা অঙ্ক বারবার প্র্যাকটিস করবা, একটা পারলেই সব পারবা, নতুন কিছুই শেখাচ্ছি না। ওয়ার্কিং 8 প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ক্যালকুলেশন। এখানেও 3টা কথা আছে নিয়মে, শুরুতে বসবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট যোগ রেভিনিউ প্রফিট, বাদ যাবে আনরিয়ালাইজ প্রফিট। তাহলে শুরুতে বসবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এইচের ঘরের টাকাটা, ওয়ার্কিং 8 করা এইচের টাকা দিয়ে 1,40,000 যোগ রেভিনিউ প্রফিট, ওয়ার্কিং 5-এ আছে 30,000 এইচের টাকা, মাইনাস আনরিয়ালাইজ প্রফিট,
ওয়ার্কিং 6 আছে 2000 টাকা, ফলাফল 1,68,000 টাকা, এখানে 1,68,000 হবে। ওকে, কমপ্লিট হলো। এই ওয়ার্কিং 8টাই হচ্ছে মেন। এবার ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট মানে প্রশ্ন যেমন সমাধান হবে তেমন, প্রশ্ন যেমন সমাধান তেমন। এই 8টা ওয়ার্কিং থেকে 4টা ওয়ার্কিং ব্যালেন্স শিটে যাবে। ওয়ার্কিং 4, 6, 7, 8। 4-এ গুডউইল পাইলে অ্যাসেট, ক্যাপিটাল রিজার্ভ পাইলে দায়। ওয়ার্কিং 6 অলওয়েজ অ্যাসেট পাশে স্টক থেকে বাদ যাবে, আর 7, 8 অলওয়েজ দায় পাশে বসবে। 7, 8 অলওয়েজ দায় পাশে বসবে। তাহলে ব্যালেন্স শিট শুরুতেই অ্যাসেট পাশ আমরা গুডউইল, ওয়ার্কিংয়ে গুডউইল পেয়েছি, তো এই গুডউইল দেওয়া আছে একটা 40, 30, 70 এইচ প্লাস এস। আর ওয়ার্কিং 4-এ যেটা পেয়েছি নতুন বলে যোগ করব, যোগ নিউ। ওয়ার্কিং 4-এ আছে 7,500, 77,500। কি আছে? ফিক্সড অ্যাসেট। এই সম্পর্কে কোনো সমন্বয় নেই, ডাইরেক্ট বসবে। তাহলে ফিক্সড অ্যাসেট ওয়ার্কিংয়ে বসেনি, দুইটাই বসবে, এইচ প্লাস এস। ব্যালেন্স শিটের তথ্য একবার বসে, যেটা ওয়ার্কিংয়ে চলে যাবে সেটার মূল অঙ্কে বসবে না, যেটা ওয়ার্কিংয়ে বসে যাবে সেটার মূল অঙ্কে বসবে না। তাহলে ফিক্সড অ্যাসেট কোথাও বসেনি, দুই জায়গায় বসবে। স্টক, এটাও কোথায় বসেনি, দুইটাই বসবে। স্টক থেকে অলওয়েজ ওয়ার্কিং 6 বাদ যায়, তাহলে স্টক এইচ প্লাস এস 1,90,000, তার থেকে বাদ যাবে আনরিয়ালাইজ প্রফিট 2,000, 1,88,000। ডেপ্টর্স আছে এইচ প্লাস এস, এটা দুটোর যোগফল বসবে 95। এই যে বলা আছে ক্রেডিটর্সের ইনক্লুড 24, এটা ক্রেডিটর্স থেকেও বাদ দিব, ডেপ্টর্স থেকেও বাদ দিব। এস আর এইচ এর মধ্যে লেনদেন মানেই ইন্টার ট্রানজেকশন, তাহলে লেস ইন্টার ট্রানজেকশন 24, আউটে 71,000 টাকা। ক্যাশ অ্যাট ব্যাংক, এই যে 1500 শেয়ারের ক্রয় মূল্য, এটা ওয়ার্কিংয়ে চলে গেছে আর যাবে না, ক্যাশ অ্যাট ব্যাংক বসবে এইচ প্লাস এস। তাহলে অ্যাসেট পাস কমপ্লিট হলো। আমাদের প্রশ্ন শেষ মানে অঙ্কও শেষ। দায় পাশে শুরুতে শেয়ার ক্যাপিটাল, এই সেটটা বসবে, এই সেটটা অলওয়েজ ওয়ার্কিংয়ে বসে যায়। ওয়ার্কিং 4-এ বসছে 1500 শেয়ার 100 করে 1,50,000, 7-এ বসছে 500 শেয়ার 100 করে 50,000, তাহলে 2 লাখ বসে গেছে। শেয়ার ক্যাপিটাল 5 লাখ, শুরুতেই বসবে শেয়ার ক্যাপিটাল, এই সেটটা 5 লাখ। জেনারেল রিজার্ভ, এই সেটটা বসবে শুধু, এটা ওয়ার্কিং 3-তে বসে গেছে। জেনারেল রিজার্ভ 1 লাখ, এই সেট টাকা। ক্রেডিটর্স এইচ প্লাস এস, দুইটাই বসবে। আর লেস ইন্টার ট্রানজেকশন, ক্রেডিটর্সের অন্তর্ভুক্ত 24, এটা ডেপ্টর্স থেকে যেমন বাদ, ক্রেডিটর্স থেকেও বাদ যাবে, এইচ প্লাস এস। তাহলে লেস ইন্টার ট্রানজেকশন 24, আউটে 1,06,000। কি আছে? বিলস পেয়েবল। এই পেয়েবলের বিপরীতে বিল রিসিভেবল যদি থাকতো তাহলে ইন্টার ট্রানজেকশন হতো, রিসিভেবল নাই তাই সরাসরি বসবে। বিলস পেয়েবল সরাসরি বসবে 40,000। তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এটা ওয়ার্কিংয়ে চলে গেছে, বসবে না। প্রশ্ন শেষ, অঙ্কও শেষ। এবার ওয়ার্কিং 7 অলওয়েজ দায় পাশে বসে, ওয়ার্কিং 8 অলওয়েজ দায় পাশে বসে, তাহলে এই দুইটা এন্ট্রি বসে দিবা। মাইনরিটি ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট কমপ্লিট হলো। যোগফল 10,01,500। দেখো আমরা প্রথম ক্লাসে যে অঙ্কটা করাইছি, দ্বিতীয় ক্লাসেও সেম, তৃতীয় ক্লাসেও সেম, প্রত্যেকটা অঙ্ক এক। বুঝে শুনে একটা করতে পারলে পরীক্ষায় যেভাবেই আসুক না কেন করতে পারবা। রুলসটা মুখস্থ হতে হবে, আর রুলসও যা অঙ্কও তাই। ওকে, তাহলে এই মাত্রায় হোমওয়ার্ক থাকবে। আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।